স্পিকার অ্যাম্প্লিফায়ার কিভাবে ম্যাচিং করতে হয়? আচ্ছা, সেটা হতে পারে আলাদা আলাদা ব্র্যান্ডের স্পিকার এবং আলাদা আলাদা ব্র্যান্ডের অ্যাম্প্লিফায়ার। স্পিকারে আরএমএস ওয়াটেজ কি, স্পিকারে এইএস ওয়াটেজ কি, প্রোগ্রাম পাওয়ার কি হয় এবং পিক পাওয়ার কি হয় স্পিকারের। আমরা কোন পাওয়ারটা নিয়ে অ্যাম্প্লিফায়ারের সাথে ম্যাচিং করাবো স্পিকারকে। আচ্ছা, আরএমএস পাওয়ার দিয়ে ম্যাচিং করলে কি ভালো হয় নাকি এইএস পাওয়ার দিয়ে ম্যাচিং করলে ভালো হয়? অ্যাম্প্লিফায়ার তো অনেক রকম ক্লাসের আছে। কোন ক্লাসের অ্যাম্প ভালো হয় টপ চালানোর জন্য বা বেস চালানোর জন্য? আচ্ছা, আপনি কি এটা জানেন কোন ক্লাসের অ্যাম্প্লিফায়ার কিভাবে কাজ করে? কোন ক্লাসের অ্যাম্প কিভাবে কাজ করে এটা যদি আপনার না জানা থাকে তাহলে এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, যেখানে আমি ক্লাস আই টেকনোলজি বাদে সমস্ত অ্যাম্প্লিফায়ারের টেকনোলজি বিষয়ে আমি বলে রেখেছি অলরেডি। অ্যাম্প্লিফায়ারটা কিভাবে কাজ করে, প্রত্যেকটা ক্লাসের অ্যাম্প্লিফায়ার কিন্তু ডিফারেন্ট ভাবে কাজ করে এবং প্রত্যেকটা ক্লাসের অ্যাম্প্লিফায়ারে কিন্তু এফিসিয়েন্সি আলাদা হয়। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট, স্পিকারের ওয়াটেজ কত রকম হয় সেটা আগে আমাদের জেনে নিতে হবে এবং কোন ওয়াটেজটা কিভাবে আমরা ইউজ করব সেটাও কিন্তু আমাদের জানা ভীষণ প্রয়োজন। একটা স্পিকার যে কোনো কোম্পানির হতে পারে, সেটা আরএমএস ওয়াটেজের হোক বা এইএস পাওয়ারের হোক। আরএমএস ওয়াটেজ এবং এইএস ওয়াটেজ এই দুটো ওয়াটেজই সবাই দেখে চালায়, কিন্তু এছাড়াও স্পিকারে কিন্তু আরো অনেক ওয়াটেজ আছে, যেগুলো না জানলে কিন্তু তোমার সিস্টেম ঠিকঠাক ভাবে কিন্তু কাজ করবে না বা পারফরমেন্সটা আপনি ভালো পাবেন না এবং স্পিকার জ্বলে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা থেকে যাবে। স্পিকারের ওয়াটেজটা আমরা ক্লিয়ার করে নিই ফার্স্ট টপিকে। একটা স্পিকারের ওয়াটেজ কি কি হয় চলো আগে আমরা জেনে নিই। নাম্বার 1 আরএমএস ওয়াটেজ, নাম্বার 2 এইএস পাওয়ার, নাম্বার 3 প্রোগ্রাম পাওয়ার, নাম্বার 4 কন্টিনিউয়াস পাওয়ার, নাম্বার 5 পিক পাওয়ার। আমাদের সামনে কিন্তু পাঁচটা যে স্পিকারের ওয়াটেজ আছে, এই পাঁচটা স্পিকারের ওয়াটেজ কিন্তু সেম নয়, সবকটার কাজ কিন্তু আলাদা আলাদা। তো কিভাবে আলাদা আলাদা হচ্ছে চলো আমি বলছি। নাম্বার 1, একটা স্পিকারে যে কতটা আউটপুট আমরা পাবো সেটা ডিসাইড করে কিন্তু আরএমএস ওয়াটেজ বা এইএস ওয়াটেজ। এর সাথে কিন্তু লাউডনেসের কোনো সম্পর্ক নেই। মানে তুমি যে ভাবছো যে আমি যদি 1000 ওয়াটের স্পিকার বাজাই তাহলে সেটা আমার জোরে বাজবে, 2000 বাজালে তার থেকেও জোরে বাজবে, কিন্তু এটা কিন্তু একদম ভুল। এটা কিন্তু আমাদের ডিসাইড করে যে আমরা কতটা আউটপুট পাবো, কত ওয়াটের আউটপুট পাবো স্পিকার থেকে, সেটা ডিসাইড করে সবসময় আরএমএস ওয়াটেজ এবং এইএস ওয়াটেজ। ওয়াটেজের উপর কেন আমরা লাউডনেসটা কম পাবো বা বেশি পাবো এরকমটা হয় না, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেবো। আমরা এইএস ওয়াটেজ এবং আরএমএস ওয়াটেজ জেনে নিলাম। এবার নাম্বার 3-তে আসে আমাদের প্রোগ্রাম পাওয়ার বা কন্টিনিউয়াস পাওয়ার। এই দুটো একই রকম, এক একটা কোম্পানি এক এক রকম ভাবে লেখে। তো চলো এই দুটোর বিষয়ে জেনে নিই। এই দুটো হচ্ছে তোমাদের এমন একটা ওয়াটেজ যেটা স্পিকার কন্টিনিউয়াসলি সেই ওয়াটটাকে হ্যান্ডেল করতে পারবে। এই ওয়াটেজটাই সবসময় স্পিকারটা চালানো বেটার হয়, তখন তুমি বেটার রেসপন্স পাবে স্পিকার থেকে। নাম্বার 5 পিক ওয়াটেজ। পিক ওয়াটেজ কি হয়? পিক ওয়াটেজ এমন একটা ওয়াটেজ স্পিকারের যেটা কিন্তু স্পিকারের একদম লাস্ট ক্ষমতা। মানে এই ওয়াটেজে তুমি যদি চালাও বেশিক্ষণ স্পিকার, তাহলে তোমার স্পিকারটা ড্যামেজ হওয়াতে কেউ আটকাতে পারবে না, তোমার স্পিকারটা জ্বলবে বা পুড়ে যাবে। এটা কিন্তু 100% গ্যারান্টি। পিক ওয়াটেজে কখনো একটা স্পিকারকে ড্রাইভ করতে নেই। তাহলে আশা করি ওয়াটেজটা আমি ক্লিয়ার করতে পারলাম, যেরকম আরএমএস ওয়াটেজ, কন্টিনিউয়াস পাওয়ার এবং প্রোগ্রাম পাওয়ার, আর হচ্ছে আমাদের পিক পাওয়ার। তো এই কটা টপিক আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো এবার আমি কথা বলি, তোমরা যদি সিঙ্গেল স্পিকার চালাও বা 4 ohms এ চালাও, 8 ohms এ চালাও, 2 ohms এ চালাও, তাহলে তোমাদের ক্যালকুলেশন কি থাকতে হবে। ওমস মানে কি? ওমস মানে কেউ যদি না জানো কমেন্ট করতে পারো, এর উপর আমি আলাদা টপিকে ভিডিও বানিয়ে দেবো, বাট আমি এখন ওমসটা বোঝাচ্ছি না, কিন্তু আমি তোমাদের ওমস হিসাবে বলে দিচ্ছি। দেখো, যখন তোমরা সিঙ্গেল স্পিকার ইউজ করবে 8 ohms এর স্পিকার, তখন আমার হিসাবে যেই ওয়াটেজটা স্পিকারে থাকবে আরএমএস ওয়াটেজ বা এইএস ওয়াটেজ, তুমি সেই ওয়াটেজেও চালাতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করব তার থেকে 200-300 ওয়াটেজ বেশি রাখতে অ্যাম্প্লিফায়ার সব সময়। তাহলে তোমার পারফরমেন্সে কোনো কমই আসবে না। আর তোমরা যদি তার থেকে কম ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার লাগাও, তাহলে কিন্তু স্পিকারটা কোথাও না কোথাও গিয়ে কমজোরি পারফরমেন্স করবে। কারণ স্পিকার, দেখো, স্পিকারের ভেতর কিন্তু কোনো রকম এফিসিয়েন্সি হয় না, অ্যাম্প্লিফায়ারে কিন্তু এফিসিয়েন্সি হয়। এফিসিয়েন্সিটা অ্যাম্প্লিফায়ার যখন কিন্তু হিট হবে তখন কিন্তু অ্যাম্প্লিফায়ারের পারফরমেন্স একটু হলেও কমবে। তো সেই কারণে আমি তোমাদের বলছি যে স্পিকারের থেকে অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজ একটু বেশি রাখা সবসময় বেটার। তোমরা যখন 8 ohms এর চালাবে, আর তোমরা যখন 4 ohms এর চালাবে, 4 ohms এ যখনই তোমরা যে কোনো স্পিকার ড্রাইভ করো, তার কিন্তু কন্টিনিউয়াস পাওয়ারটা মাথায় রেখেই ড্রাইভ করবে। কারণ কন্টিনিউয়াস পাওয়ারের থেকে উপরে তোমরা যদি পিক পাওয়ারে ড্রাইভ করো তাহলে কিন্তু স্পিকার জ্বলবে। তো তোমরা কন্টিনিউয়াস পাওয়ার হিসাবে কিন্তু চালাবে যখন তোমরা 4 ohms এ চালাচ্ছ।
টু ওহমস এর কথা যদি আমি বলি, টু ওহমস এ কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে। টু ওহমস ক্যালকুলেশন তোমরা এইভাবে করবে, দেখবে একটা স্পিকার যদি তার ওয়াটেজ থাকে 1000 ওয়াটেজ, তার প্রোগ্রাম পাওয়ার যদি থাকে 2000 ওয়াটেজ এবং তার পিক পাওয়ার যদি থাকে 4000 ওয়াটেজ, মানে এটা বুঝতে পারছো, যদি আমরা চারটে স্পিকার রাখি 1000 ওয়াটের, যদি আমরা টু ওহমস বানাই তাহলে সেখানে কিন্তু আমার 4000 ওয়াটেজ হচ্ছে। আবার 4000 ওয়াটেজ, এদিকে তো স্পিকারের ওয়াটেজ 4000 হয়ে গেল টু ওহমসে, কিন্তু আমার এটাও দেখতে হবে যে আমার স্পিকারটার পিক পাওয়ারও 4000 ওয়াটেজ। তো এবার কি করতে হবে, আমরা যদি সেই স্পিকারটাকে টু ওহমসে রান করি তখন কিন্তু স্পিকারটা জ্বলার সম্ভাবনা থাকবে, কারণ অ্যাম্পলিফায়ার কিন্তু প্রত্যেকটা স্পিকারকে ভাগ ভাগ করে কিন্তু ভোল্টেজ বা ওয়াটেজ সেন্ড করবে না, একটা ওয়াটেজই সব কটার ভেতর যাবে। তো সেহেতু কি হবে, আমাদের কয়েলটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্স কিন্তু 100% থেকে যাবে, কারণ স্পিকারটার পিক ওয়াটেজও কিন্তু 4000 ওয়াটেজ। তো সেহেতু আমাদের কি করতে হবে, স্পিকারটার আমাদের যেহেতু কন্টিনিউয়াস পাওয়ার 2000 ওয়াটেজ আছে, মানে 2000 ওয়াটেজ, তো সেখানে আমাদের স্পিকারটা কিন্তু 4 ওহমসেই রান করতে হবে। আমরা কিন্তু চাইলেও 2 ওহমসে রান করতে হবে না। হ্যাঁ, 2 ওহমসে যদি রান করতে পারি তাহলে তার থেকে আমার কম ওয়াটেজের অ্যাম্পলিফায়ার লাগাতে হবে, তাহলে আমি রান করতে পারবো, কিন্তু সেহেতু কি হবে, আমাদের পারফরমেন্সটা আমরা ঠিক মতো পাবো না। কিন্তু আবার কিছু কিছু স্পিকার আছে তোমরা দেখবে যার কন্টিনিউয়াস পাওয়ার, মানে 1000 ওয়াটের স্পিকার কিন্তু তার কন্টিনিউয়াস পাওয়ার আছে 4000 ওয়াটেজ এবং তার পিক পাওয়ার আছে 8000 ওয়াটেজ বা তার থেকেও বেশি আছে। তো এই সমস্ত স্পিকার কিন্তু টু ওহমসে তোমরা চাইলেই রান করতে পারবে, কোনো ব্যাপার না, কারণ তার কন্টিনিউয়াস পাওয়ারই আছে 4000 ওয়াটেজ। আর এই সমস্ত স্পিকারগুলো বেশি দেখা যায় আরএমএস ওয়াটেজের যেই সমস্ত স্পিকারগুলো আসে তাদের মধ্যে। আচ্ছা, এই টপিকটা যারা বুঝতে পারোনি এখনো, তাদের জন্য আমি আরো ভালো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অনেকে দেখবা অনেক রকম কথা বলে যে আমি এই অ্যাম্পলিফায়ারটায় দুটো করে স্পিকার চালাচ্ছিলাম, তার সাথে আরো যখন দুটো জুড়ে দিলাম আরো ভালো বাজছে, কিন্তু অ্যাম্পলিফায়ারটাই লোড ছিল। তো দেখো অ্যাকচুয়ালি কি হয়, তুমি যখন দুটো স্পিকার বাজাচ্ছ তখন কিন্তু অ্যাম্পলিফায়ারের ওয়াটেজ কম বেরোচ্ছে, ওহমসটাও কিন্তু ঠিকঠাক আছে স্পিকারের সাথে। তো সেখানে কি হচ্ছে, ওয়াটেজটা কম পাচ্ছে। যেই তুমি আরো দুটো স্পিকার ওই অ্যাম্পলিফায়ারে জুড়ে দিলে তখন কিন্তু অ্যাম্পলিফায়ার টু ওহমসে চলে গেল এবং অ্যাম্পলিফায়ার থেকে ওয়াটেজটা হাই হয়ে গেল। ওয়াটেজটা হাই হওয়ার কারণে স্পিকারের পারফরমেন্সও কিন্তু বাড়বে। তো এটা স্বাভাবিক, এটা কিন্তু হয়। তো আমি এই কারণেই বলছি যে সবসময় ওহমস এবং এইএস ওয়াটেজ, কন্টিনিউয়াস পাওয়ার, ওহমস আর কন্টিনিউয়াস পাওয়ার, এই দুটোকে কিন্তু মাথায় রেখে তোমাদের অ্যাম্পলিফায়ার চুজ করতে হবে। এবার কথা বলি আমি অ্যাম্পলিফায়ার নিয়ে। অ্যাম্পলিফায়ার কিভাবে ম্যাচিং করবে, অ্যাম্পলিফায়ারের দেখো তোমরা তো কন্টিনিউয়াস পাওয়ার দেখেই নিয়েছো, যে কন্টিনিউয়াস পাওয়ার হিসাবে আমাদের অ্যাম্পলিফায়ারের ওয়াটেজটা দেখে নিতে হবে, সেটা তো তোমরা জেনেই গেছো। কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম থাকে। আমরা কিন্তু যদি যেই কোম্পানির স্পিকার ইউজ করছি সেই কোম্পানিরই যদি অ্যাম্পলিফায়ার না নিই তাহলে কি কি সমস্যা হতে পারে আমি তোমাদের বলে দিই। তাহলে তোমাদের হয় বেস যেটা আছে সেটা পেছনের দিকে মারবে, বেসটা তোমরা সামনের দিকে ফিল করতে পারবে না। কিন্তু এটা কেন হয়, এটা হয় ফেজ ইস্যুর জন্য। আচ্ছা, ফেজ ইস্যু আর পোলারিটি নিয়ে আমি বলে দিই। ফেজ ইস্যু আর পোলারিটি দুটোই কিন্তু আলাদা। ফেজ ইস্যু সবসময় 360 হয় এবং পোলারিটি যেটা হয় সেটা কিন্তু 180 ডিগ্রি হয়, দুটো কিন্তু ডিফারেন্ট। তো এই ফেজ ইস্যুর জন্য, মানে স্পিকার আর অ্যাম্পলিফায়ারের ফেজ ঠিক মতো অ্যালাইনমেন্ট না হলে কিন্তু বেস তোমার পিছনে যাবে। দ্বিতীয়ত আরেকটা যেটা ফল থেকে যায় সেটা হচ্ছে কেবিনেট। তো কেবিনেটের জন্য অনেক সময় হয়, বাট ম্যাক্সিমাম টাইম যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার ফেজ ইস্যু। তোমাদের আমি আরেকটা সিম্পল বলে দিচ্ছি, তোমরা যেই কোম্পানির স্পিকার নিচ্ছ সেই কোম্পানির অ্যাম্পলিফায়ার ইউজ করার চেষ্টা করো। তোমরা অনেকের মুখে অনেক রকম কথা শুনেছো, যে তুমি কারো কাছে শুনেছো এই অ্যাম্পলিফায়ারটা তার কাছে ভালো নয়, কিন্তু তার কাছে গিয়ে ভালো। কেন ভালো? কারণ তার সাথে যেই স্পিকার আছে, যেই স্পিকার সাথে সে চালাচ্ছিল তার সাথে মেলেনি অ্যাম্পলিফায়ারটার ফেজ। এবং যার মুখে শুনতে পাচ্ছ যে এই অ্যাম্পলিফায়ারটা ভালো, তার কাছে কিন্তু যেই স্পিকারটা আছে সেই অ্যাম্পলিফায়ারের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে, সেই কারণে তার কাছে কিন্তু ভালো লাগছে জিনিসটা। তো এমনটা হওয়ার কারণ হচ্ছে ফেজ ইস্যু। তো আমি তোমাদের বলি, তোমরা যদি আলাদা ব্র্যান্ডের স্পিকার, আলাদা ব্র্যান্ডের অ্যাম্পলিফায়ার যদি চুজ করে থাকো, সেহেতু তোমাদের সবার আগে কিনতে হবে একটা ডিএসপি। আর ডিএসপির কথা আমি যদি বলি, আমি ইউজ করেছি, দেখো ডিবিএক্স এর 260 360 তো ইউজ করেছি, সাথে আমি অ্যারনসেরও আর একটা ডিএসপি ইউজ করেছি যেটার মডেল হচ্ছে 4X8SM। তো এই ডিএসপিটা আমি ইউজ করছি। দেখো আমি মিথ্যা কথা বলবো না, আমি যে কটা ইউজ করছি সে কটা বিষয়ে তোমাদের বলছি। আমি 260 360-তে আমি পেয়েছি ফেজ, এবং আমি অ্যারোন্সের যেটা ডিএসপি আছে সেটাতে কিন্তু আমি ফেজটা পাইনি। তো ফেজটা অবশ্যই দরকার একটা ডিএসপির মধ্যে, না হলে কিন্তু ডিএসপি কোনো গুণ নেই। তোমরা সিম্পলি ক্রস ওভার পয়েন্ট সেট করে দিচ্ছ, তোমরা একটু ইকুয়ালাইজ করে দিচ্ছ, ওটাকে ডিএসপি সেটিং বলে না, ওটা আমি অ্যানালগেও পারবো। কিন্তু ডিএসপির ভিতর কি কি থাকা উচিত সেগুলো কিন্তু নেই অ্যারোন্সের এই ডিএসপিটাই।
ম্যাক্সিমাম জিনিসই নেই, যেমন লিমিটার নেই, লিমিটারের জায়গায় কম্প্রেসার দিয়ে বসিয়ে রেখেছে, ফেজ নেই, পোলারিটিটা দিয়েছে। তো এগুলো তো আমরা অ্যানালগেও পেয়ে যাবো, সেটা কোনো কথা নেই। কিন্তু আমাদের মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের ফেজ। দেখো আমি তোমাদের বলি, আমি যেরকম ভাবে মাল টেস্টিং করি, ঠিক আছে, সেখানে কিন্তু আমারও অনেক সিস্টেমের ফেজ ইস্যু কিন্তু আমি ফিল করি। তো ফেজ ইস্যু জিনিসটা আমারও কিন্তু ফুল এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি তোমাদের বলছি। তোমাদের আমি আর একটা কথা বলি, তোমরা যদি চাও যে এই সমস্ত ঝামেলা যেন তোমাদের সেটআপে না আসে, তার জন্য আমার একটা রিকমেন্ড থাকবে। তোমরা চাইলেই যেই কোম্পানি স্পিকার নিচ্ছ সেই কোম্পানির কাছ থেকেই রিকমেন্ড করে তাদেরই অ্যাম্পলিফায়ার ইউজ করো, সবসময় বেটার রেজাল্ট পাবে। তো এটা কিন্তু একদম 100% যে তুমি যদি একটা ব্র্যান্ডের ভিতর থাকো তাহলে কিন্তু তোমার রেজাল্টের সাথে সাথে মানে কেউ যদি একটু ভালো কোম্পানির স্পিকার বা একটু ভালো কোম্পানির অ্যাম্পলিফায়ার নিয়ে এসেও সে যদি কাস্টম মেড করে আসে তোমার সামনে, তাও কিন্তু সে কোথাও না কোথাও একটু তোমার কাছে মানে নত হবেই, এমনই। কারণ কোম্পানির জিনিস যেটা কোম্পানি ফিটিং করেছে তার কিন্তু পারফরমেন্সটা আলাদা লেভেলেরই হবে, সেটা আউজা হোক, বেটা থ্রি হোক, যে কোনো ছোট বড় ব্র্যান্ড হোক, ব্র্যান্ডের যেটা হয় সেটা কিন্তু আলাদাই হয়। ঠিক আছে, কারণ ব্র্যান্ডের যারা আছে তারা কিন্তু ইঞ্জিনিয়ার এমএমই রাখে না। তবে হ্যাঁ, তুমি যদি আজকে আউজা সেটআপ নিয়ে চলো, কেউ যদি তোমার সামনে আরসিএফ এর সেটআপ নিয়ে আসে, সেখানে কিন্তু তুমি নত হবেই। এমনটা না যে কোম্পানি, তুমি একটা নর্মাল, একদম নর্মাল কোম্পানিতে চলে গেলে গিয়ে তুমি একটা ভালো ব্র্যান্ডের সাথে লড়তে যাবে, তুমি জিতে যাবে, সেরকমটা হয় না। এখানে সবকিছুই ডিপেন্ড করে বাজেটের ওপর। তোমার যত বাজেট আছে তুমি তত ভালো বাজাতে পারবে। কারণ আজকে তুমি বাজাচ্ছ একটা 20,000 টাকার সেটআপ, সামনে কেউ যদি 30,000 টাকার সেটআপ নিয়ে আসে, সে কিন্তু অবশ্যই তোমার থেকে ভালো বাজাবে। তবে হ্যাঁ, কোম্পানি ফিটিং হলে। আশা করি ভিডিওতে তোমাদের কিছু আমি দিতে পারলাম। তো অনেকদিন পরে ভিডিও আপলোড করছি, নেক্সট ভিডিও আমি তোমাদেরকে বলবো যে একটা সিস্টেম তৈরি করার সময় কি কি দেখে আমাদের জিনিসগুলো কেনা উচিত। খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, যেটা আমি তোমাদের বলবো একটা অ্যাম্পলিফায়ার কিভাবে কিনতে হয়, একটা স্পিকার কিভাবে কিনতে হয়, একটা স্পিকারে কি কি দেখতে হয়, কোন স্পিকারটা নিলে কিরকম রেসপন্স আসবে, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও।